মে 1981 দিনটা ছিল শুক্রবার। প্রচন্ড ঝড় বৃষ্টির রাত। জানালার কাছে আছড়ে পড়ছে বড় বড় বৃষ্টির ফোঁটা। এপাশে আরাম করে ঘুমাচ্ছেন এক ভদ্রলোক, প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সময় ভোর 4টা। বৃষ্টি কমে এসেছে। রাতের শুনশান নীরবতা ভেঙে হঠাৎ একটি সামরিক গাড়িবহর তড়িঘড়ি করে ছুটে গেল চট্টগ্রাম সার্কিট হাউজের দিকে। সার্কিট হাউজের গেট অতিক্রম করে গাড়ি থেকে নেমে রকেট লঞ্চার থেকে সার্কিট হাউজের দেয়ালের উদ্দেশ্য করে একটা রকেট ছুড়ে মারল লেফটেন্যান্ট কর্নেল ফজলে হোসেন। দেয়ালে ফুঁড়ো তৈরি হলো যাতায়াতের পথ। সেই পথেই এগিয়ে গেল আক্রমণকারী দলের 16 জন সদস্য। ততক্ষণে জিয়াউর রহমানের ঘুম ভেঙে গেছে। তিনি বোঝার চেষ্টা করছেন কি হচ্ছে বাইরে। এই মিশনে যে 16 জন সদস্য অংশগ্রহণ করেছে তারা কেউই সেনাবাহিনীর সাধারণ কোনো সৈন্য অথবা সদস্য নন। প্রত্যেকেই সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসার। এই দলের প্রধান ছিল লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল মাহবুব, মেজর খালেদ এবং লেফটেন্যান্ট কর্নেল ফজলে হোসেন। ঘটনার আগের দিন জিয়াউর রহমান চট্টগ্রাম গিয়েছিলেন তার প্রতিষ্ঠিত দল বিএনপির স্থানীয় নেতাদের বিরোধ মেটাতে। নেতাদের সাথে বৈঠক শেষে 29 মে রাতে স্থানীয় সার্কিট হাউসে ঘুমিয়েছিলেন জিয়াউর রহমান। ভোর হবার আগেই গোলাগুলির শব্দ ভেঙে যায় ঘুম। খানিক বাদে জীবনের শেষ ঘুম ঘুমাতে চলে যেতে হয় মেজর জিয়াকে। আক্রমণের সময় অফিসারদের সাথে ছিল 11টি সাব মেশিন গান, 3টি রকেট লঞ্চার এবং 3টি গ্রেনেড থ্রোয়ার। সার্কিট হাউসের ভিতরে ঢুকে তারা সবাই দুজনে দুজন করে 8টি দলে বিভক্ত হয়ে খুঁজতে লাগলেন সেই মানুষটাকে যাকে ধরার জন্য আজকের এই অতর্কিত হামলা। মেজর মুজাফফর এবং ক্যাপ্টেন মোসলে উদ্দিন সর্বপ্রথম তাকে খুঁজে পান। মোসলে উদ্দিন জিয়াকে তাদের সাথে সেনানিবাসে যাওয়ার আদেশ করেন। ঘটনার আকস্মিকতায় হতভম্ব জিয়া কিছু বুঝে ওঠার আগেই সেখানে প্রবেশ করে লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান। কোন রকম কালক্ষেপণ না করে তিনি তার হাতে থাকা SMG দিয়ে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে গুলি করেন জিয়াউর রহমানকে। অন্তত 20টি বুলেট জিয়ার শরীরে বিদ্ধ হয় এবং মুহূর্তেই পুরো শরীর ঝাঁঝরা হয়ে যায়। শেষ হয় একটি অধ্যায়ের। জিয়ার মৃতদেহ কি খুঁজে পাওয়া গেছিল? 30 মে ভোর রাতে জিয়া হত্যাকাণ্ডের ঘটনার পর সকালে সার্কিট হাউসে গিয়েছিলেন সেনাবাহিনীর তৎকালীন মেজর রেজাউল করিম রেজা। তাকে বাসা থেকে ডেকে নিয়ে সার্কিট হাউসে পাঠানো হয়েছিল সেখানে আগে থেকে অবস্থান নিয়ে থাকা সৈন্যদের নিরাপদে সরিয়ে নেবার জন্য। এ বিষয়ে মেজর রেজা এভাবে বর্ণনা দিয়েছিলেন, কর্নেল মতিউর রহমান আমাকে ডাকেন, ডেকে বলেন জিয়াউর রহমানের ডেড বডিটা কিছু ট্রুপস সাথে নিয়ে সার্কিট হাউস থেকে বের করে পাহাড়ের ভেতর কোথাও কবর দেওয়ার জন্য। আমি তখন তাকে বললাম আমাকে অন্য কাজ দেন। তারপর উনি মেজর শওকত আলীকে ডেকে ওই দায়িত্বটা দিলেন। তখন আমাকে ডেকে বললেন যে তুমি এদের সাথে থাকো এবং সাথে যাও, গিয়ে সার্কিট হাউসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সৈন্যদের নিয়ে আসবে। সার্কিট হাউসে যাবার পর আমি সিঁড়ি দিয়ে উপরে উঠি। উঠে দেখি সিঁড়ি বারান্দায় একটা ডেড বডি কম্বল দিয়ে ঢাকা আছে। পাশে একজন পুলিশ দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম এটা কার ডেড বডি? সে বলল এটা রাষ্ট্রপতির। আমি বললাম কম্বলটা খোলো। সেটা খোলার পর দেখলাম মাথাটা মেজর জিয়ার। কাছাকাছি দূরত্বে পড়েছিল কর্নেল এহসান ও ক্যাপ্টেন হাফিজের মৃতদেহ। জিয়ার মরদেহ দেখার পর সেখান থেকে চলে যান মেজর রেজা। অন্যদিকে মেজর শওকত আলী তার দলবল নিয়ে জিয়াউর রহমানের মৃতদেহ কবর দিতে নিয়ে যান। সকাল 10:30টায় চট্টগ্রাম শহর থেকে 17 মাইল দূরে রাঙ্গুনিয়া ইঞ্জিনিয়ারিং কলেজের পাশে পাহাড়ের ঢালুতে তাকে কবর দেয়া হয়। কবরটিকে সত্যি জিয়াউর রহমানের নানান পরিস্থিতির মধ্য দিয়ে পরদিন 1 জুন 1981 জিয়াউর রহমানের মৃতদেহ খুঁজতে বের হন ব্রিগেডিয়ার হান্নান শাহ। তার সাথে ছিল আরো কয়েকজন সিপাহী, একটি ওয়্যারলেস সেট এবং একটি স্ট্রেচার। তারা কাপ্তাইয়ের পথ ধরে রওনা হন। একটি অনুমানের ওপর নির্ভর করে তারা নতুন কবরের সন্ধান করছিলেন। তখন উৎসুক গ্রামবাসীদের একজন এসে তাদেরকে জিজ্ঞাসা করেন তারা কি খুঁজছেন। ব্রিগেডিয়ার হান্নান শাহ গ্রামবাসীকে জিজ্ঞাসা করেন সেনাবাহিনীর সৈন্যরা সম্প্রতি সেখানে কোনো ব্যক্তিকে দাফন করেছে কিনা। তখন গ্রামের লোকেরা একটি ছোট্ট পাহাড় দেখিয়ে দিয়ে বলেন 2 দিন আগে সৈন্যরা সেখানে একজনকে কবর দিয়ে রেখে গেছে। গ্রামবাসীরা তখনও জানতেন না যে সেখানে কাকে কবর দেওয়া হয়েছে। তাদের দেয়া তথ্য অনুযায়ী হান্নান শাহ সৈন্যদের নিয়ে সেখানে গিয়ে দেখেন
নতুন মাটিতে চাপা দেয়া একটি কবর। সেখানে মাটি খুঁড়ে তারা রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরো 2 সেনা কর্মকর্তার মৃতদেহ দেখতে পান। ওই দিনই বেলা 11টায় জিয়াউর রহমানের মৃতদেহ কবর থেকে তোলা হয়। বিকাল 3:45টায় বিমান বাহিনীর একটি বিমানে চট্টগ্রাম থেকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃতদেহ ঢাকায় আনা হয়। তার কাফনটি প্রেসিডেন্ট ভবনে আনার পর সেখানে বেগম খালেদা জিয়া, তার 2 ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো সহ অন্যান্য আত্মীয় স্বজনরা সবাই কান্নায় ভেঙে পড়েন। সেখান থেকে তারা জিয়াউর রহমানকে শেষ বিদায় দেন। জিয়াউর রহমানের কবরটি জাতীয় সংসদ ভবন সংলগ্ন এলাকায় অবস্থিত। তার এই কবরটিকে অনেকেই তথাকথিত কবর বলে আখ্যা দেন। জিয়া হত্যাকাণ্ডের সময় শোনা যাচ্ছিল গুলিতে তার শরীর পুরো বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে যায়। আবার কেউ বলছিল হত্যাকারীরা নাকি তাকে হত্যা করে পেট্রোল দিয়ে পুড়িয়ে কবর দিয়ে যান। সেই কথার উপর নির্ভর করে অনেকে মনে করেন সমাধির মৃতদেহটি জিয়াউর রহমানের নয়। এই প্রশ্নের নির্দিষ্ট কোনো উত্তর আজও। জিয়া হত্যাকারীদের শেষ পরিণতি কেমন হয়েছিল? জিয়াউর রহমান নিহত হওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনীর তৎকালীন চিফ অফ আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হুসাইব মোহাম্মদ এরশাদ বাংলাদেশ সরকারের প্রতি অনুগত থাকেন। তিনি জিয়ার সহযোগীদের দ্বারা সংগঠিত অভ্যুত্থান দমন করেন। এরপর সরকার থেকে বিদ্রোহীদের আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়। সার্কিট হাউসের আক্রমণে নেতৃত্বদানকারী অফিসার ব্যতীত অন্যান্য সেনা সদস্য এবং অফিসাররা আত্মসমর্পণ করেন। নেতৃত্বদানকারী অফিসাররা পার্বত্য চট্টগ্রামে পালিয়ে যাবার সময় সরকার কর্তৃক প্রেরিত বাহিনীর হাতে গ্রেপ্তার হয়। এদের মধ্যে গ্রেপ্তারের সময় কর্নেল মতিউর রহমান এবং লেফটেন্যান্ট কর্নেল মাহবুব নিহত হয়। জেনারেল মঞ্জুর এবং কর্নেল মতিউর রহমান যে গাড়ির বহরে পালিয়েছিল সেখানে ছিলেন মেজর রেজা। তার বর্ণনায় জানা যায় যাত্রাপথে কিছুদূর অগ্রসর হয়ে একটি পাহাড়ি এলাকায় পৌঁছানোর পর তারা সামনে গোলাগুলির শব্দ শুনতে পান। তারা লক্ষ্য করেন সামনে কিছু সৈন্য পাহাড়ের দিকে ছোটাছুটি করছে। সে সময় জেনারেল মঞ্জুর গাড়ি ঘুরিয়ে ফেলার নির্দেশ দেন, কিন্তু তাদের বহনকারী গাড়িটি হঠাৎ বিকল হয়ে যায়। তখন তারা অন্য আরেকটি গাড়িতে করে পেছনের দিকে চলে আসে। সেখানে একটি গ্রাম্য এলাকায় তারা গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করেন। এলাকাটিতে চা বাগান ছিল। জেনারেল মঞ্জুর চা বাগানের এক কুলির বাড়িতে যান, কারণ তার সন্তানরা ছিল ক্ষুধার্ত। সেখানে জেনারেল মঞ্জুরের সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। মঞ্জুর যখন স্ত্রী সন্তানদের নিয়ে খেতে বসলো তখন তারা হঠাৎই কুকুরের অনবরত ডাক শুনতে পায়। উকি দিয়ে দেখা গেল বেশ কিছুটা দূরে পাহাড়ি এলাকায় খাকি পোশাকের পুলিশ দেখা যাচ্ছে। তখন জেনারেল মঞ্জুর বলেন, আমি পুলিশের কাছে সারেন্ডার করব। পুলিশ সদস্যরা যখন সামনের দিকে এগিয়ে আসছিলেন তখন জেনারেল মঞ্জুর জঙ্গলের ভেতরে গিয়ে দাঁড়িয়ে যান। তিনি পুলিশের উদ্দেশ্যে বলেন, এই যে বাবারা, তোমরা ওইখানেই থাকো, সামনে এসো না, সামনে আসলে তোমাদের অসুবিধা হবে, আমি আসছি। এই কথা বলে তিনি হনহন করে হেঁটে গিয়ে পুলিশের কাছে সারেন্ডার করেন। পুলিশ তাকে হাটহাজারী থানায় নিয়ে যান। সেখানে তিনি একজন আইনজীবীর জন্য আবেদন করলে তা নাকচ করে দেওয়া হয়। তিনি বুঝতে পেরেছিলেন পুলিশের হেফাজত থেকে নিষ্কৃতি পেলেই সেনাবাহিনী তাকে হত্যা করবে। তাই তিনি বারবার পুলিশের হেফাজতে থেকে চট্টগ্রাম জেলা প্রেরিত হওয়ার জন্য আবেদন করতে থাকেন। কিন্তু যখন তাকে পুলিশ ভ্যানে ওঠানো হয় তখন সেনাবাহিনীর একটি দল থানায় গিয়ে উপস্থিত হয়। কিছুক্ষণ বিতর্কের পর ক্যাপ্টেন এমদাদ জেনারেল মঞ্জুরের হাত পা বেঁধে প্রায় টানা হিঁচড়ে তাকে গাড়িতে তুলে চট্টগ্রাম অভিমুখে রওনা হন। পরবর্তীতে কি ঘটেছিল সরকার তা কখনোই প্রকাশ করেনি। বলা হয় ক্ষুব্ধ সেনা সদস্যদের গণপিটুনিতে তার মৃত্যু হয়। তবে ময়নাতদন্তে বের হয়ে আসে মঞ্জুরের মৃত্যুর কারণ ছিল পেছন থেকে মাথায় করা একটি গুলি। ফলে মঞ্জুরের মৃত্যুর বিষয়টি রহস্যাবৃত হয়ে পড়ে। মঞ্জুরের মৃতদেহ চট্টগ্রাম ক্যান্টনমেন্টে ছিল। লাশটি কেউই দাবি না করায় 2-3 দিন পর মৃতদেহটি একটি অজ্ঞাত কবরে দাফন করা হয়। সে সময়কার সাপ্তাহিক ইত্তেহাদ পত্রিকার তথ্য অনুযায়ী মেজর মঞ্জুরের স্ত্রী বেগম মঞ্জুর ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। তিনি খালেদা জিয়াকে এটা বুঝাতে সক্ষম হন যে জিয়াকে মঞ্জুর হত্যা করেনি। এরপর খালেদা জিয়া মঞ্জুরের মরদেহ ধর্মীয় রীতি অনুযায়ী দাফনের জন্য সেনাবাহিনীর কাছে আবেদন করেন। পরে কবর থেকে মৃতদেহ তুলে আবার তার মৃতদেহ দাফন করা হয়। তবে এসব তথ্য শুধু সাপ্তাহিক ইত্তেহাদ পত্রিকায় প্রকাশিত হয়েছিল, এর বাইরে আর কোথাও এটা প্রকাশিত হয়নি। মেজর জেনারেল মঞ্জুর জিয়াউর রহমানের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তিনি আসলে জিয়া হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে জড়িত ছিলেন কিনা সেই সত্যটি আজও নিশ্চিতভাবে জানা যায়নি।
1995 সালে মঞ্জুরের বড় ভাই জেনারেল এরশাদ সহ আরো বেশ কয়েকজনকে মঞ্জুর হত্যার দায়ী করে মামলা দায়ের করে। চট্টগ্রাম বিদ্রোহের অন্যান্য পরিকল্পনাকারী সামরিক আদালতে বিচারের আওতায় আনা হয় এবং জেল ও ফাঁসির আদেশ দেওয়া হয়। এই বিচারে অনেক মুক্তিযোদ্ধাদেরকেই উদ্দেশ্যমূলকভাবে অভিযুক্ত করা হয়েছে। এই সামরিক ট্রাইব্যুনালে জিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে মোট 18 জন অফিসারকে অভিযুক্ত করা হয়। এদের মধ্যে 13 জন মৃত্যুদণ্ড এবং বাকি 5 জন বিভিন্ন মেয়াদে কারাদণ্ড লাভ করেন। এই অফিসারদের 1981 সালের 1 থেকে 3রা জুনের মধ্যে গ্রেপ্তার করা হয়েছিল। মেজর জেনারেল আব্দুর রহমানের সভাপতিত্বে 10 জুলাই 1981 থেকে 28 জুলাই 1981 পর্যন্ত চট্টগ্রাম জেলে সামরিক আদালতের কার্যক্রম পরিচালিত হয়। এই আব্দুর রহমানকে আবার 1983 সালে ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়। 1984 সালে সেখানেই রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। এভাবেই জিয়াউর রহমানের মৃত্যুর সাথে জড়িত এবং পরবর্তীতে সেই হত্যাকাণ্ডের বিচার ব্যবস্থার সাথে জড়িত প্রত্যেকটা ব্যক্তি হারিয়ে যায় ইতিহাসের গহ্বরে।